আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict from the humanitarian point of view, মানবিকভাবে। আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিসইনফর্ম করবেন না। ডোন্ট মিসইনফর্ম, ডিসইনফর্ম, or there should not be any lack of coordination gap which ভিডিওটি কেন চালালাম জানেন তো? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে বসে থেকে বললেন যে আমার রাইট আছে। বিচারক যখন কোনো রায় দেন সেই ভার্ডিক্টকে নিয়ে মানবিকতার গ্রাউন্ড দেখিয়ে আমি আলোচনা এবং সমালোচনা করতে পারি। আমি জাজদেরকে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু তাদের ভার্ডিক্ট, তাদের বিচার ব্যবস্থা, অতি অবশ্যই তাদের পরিকাঠামো, যেভাবে বিচার ব্যবস্থা চলছে সেটাকে নিয়ে ওপিনিয়ন রাখার আমার রাইট আছে। ভুল বলেননি, কিন্তু বিচার ব্যবস্থা এটা মেনে নিতে পারছেন না। আজ সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, যেখানে এনসিইআরটির দিক থেকে প্রেস কনফারেন্স করে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হয়েছে যে ক্লাস 8-এর বইতে বিচার ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত বিষয় নিয়ে যে আলোচনা করা হয়েছে সেটির জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমরা অনিচ্ছাকৃত ভুল করেছি। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট বিষয়টিকে ভীষণ সিরিয়াসভাবে নিয়েছেন এবং কমেন্ট করেছেন যে বন্দুক থেকে নাকি গুলি বেরিয়ে গেছে এবং সেই গুলিতে বিচার ব্যবস্থা রক্তাক্ত, তাই এটিকে হালকাভাবে নেওয়া যাবে না। এবার কোয়েশ্চেন হচ্ছে আমার এখানে, যে সংবিধানই পাওয়ার দিয়েছে বিচারকদেরকে এবং বিচার ব্যবস্থা যেটি চলছে সেটি সংবিধান মেনেই চলছে। সেই সংবিধান ভারতীয় মানুষকে রাইট দিয়েছে সমালোচনা করার, ওপিনিয়ন রাখার, কথা বলার। তো বিচার ব্যবস্থা নিশ্চয়ই সংবিধানের ঊর্ধ্বে নয়, মানুষ তার ওপিনিয়ন রাখতেই পারে, তাই তো? তখন কোয়েশ্চেন হচ্ছে যে এনসিইআরটি বইতে ঠিক কী ছিল। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, যে হিয়ারিংয়ে দুইজন আইনজীবী, একজন কপিল সিব্বল আর একজন অভিষেক মানু সিংভি, পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে। বলেন হুজুর হুজুর মারাত্মক ঘটনা ঘটে গেছে, আপনাকে তো ইমিডিয়েটলি সুমোটো কগনিজেন্স নিতেই হবে, আপনাকে শর্ত প্রণোদিত মামলা করতেই হবে, অ্যাকশন নিতেই হবে। আমাদের প্রতি এখন বই ছাপা হচ্ছে, আমাদের দুর্নীতি নিয়ে বই ছাপা হচ্ছে। কি না, তো ক্লাস 8-এর বইতে বিচার ব্যবস্থার দুর্নীতি এবং বেশ কিছু আইনজীবীর দুর্নীতি নিয়ে সমালোচনা করা হয়েছে। ভাই, এত হতে দেওয়া যাবে না। এত বড় আস্পর্ধা পেল কোথায়? কে তৈরি করেছে এই সিলেবাস? কোথায় থেকে এলেন এরা? এবং এই সমস্ত বিষয় নিয়ে কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি হিয়ারিং করেছেন। আজকে বিচারককে জানিয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই মামলাটি যায়। উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলি। রেগে গেলেন বিচারপতি সূর্যকান্ত, বললেন ওরা বাপরে, এত বড় আস্পর্ধা, এ তো সম্পূর্ণরূপে মারাত্মক অবমাননা এবং এটি তো বেপরোয়া হাবভাবের পরিচয় দিচ্ছে, এ তো মেনে নেওয়া যাবে না। এবং সঙ্গে সঙ্গে বললেন যে আমি নির্দেশ দিচ্ছি, এত বড় আস্পর্ধা কে পেয়েছে এই অধ্যায় যারা তৈরি করেছে তার নাম আমাদের কাছে জমা দিতে হবে। বইটি সম্পূর্ণ নিষিদ্ধ আমি এক্ষুনি করলাম এবং অতি অবশ্যই সুমোটো কগনিজেন্স আমি দায়ের করছি। কার বিরুদ্ধে? স্কুল শিক্ষা দপ্তর এবং এনসিইআরটির বিরুদ্ধে আমি সুমোটো কগনিজেন্স নিচ্ছি, অর্থাৎ আমি অ্যাকশন নিলাম। ভালো লাগলো অ্যাকশন, বাম্পার লাগলো অ্যাকশন, কিন্তু বলছি সব ক্ষেত্রে কি অ্যাকশন হয়? কারণ আমার না ডিএ মামলা নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু সেটি বলার আগে আমি আপনাদের থেকে 1 মিনিট সময় চাইবো, কারণ এই বিচার ব্যবস্থায় যা হচ্ছে হোক, আমরা আমাদের ফিউচারটাকে একটু সিকিউর করে নিই। কারণ এই সমস্ত ঝামেলায় পড়ে গেলে ফিউচার আমাদের এমনিতেই বরবাদ হয়ে আছে। তাই ফিউচারে স্টেবল হতে গেলে অতি অবশ্যই স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। পরিচয় করায় মার্কেটুস, এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে আপনারা রিয়েল টাইমের ট্রেড দেখতে পাবেন। দেখুন আমার ট্রেড কিন্তু প্লেস হয়ে গেছে আর ট্রেড সহজে শুরু হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন প্রফিট কিন্তু আমার ট্রেড হিসেবে মুভ করছে আর আমি স্টপ
ট্রেডে ক্লিক করলাম এবং অতি সহজেই 2065 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে ট্রেড করতে পারবেন সব কমোডিটিসে, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে। দেখুন ফেব্রুয়ারি মাসে 15,239 টাকা, ডিসেম্বরে 33,512 টাকা, আর বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। এই অ্যাপ ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে, সুতরাং লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। যেমনটা বললাম যে ডিএ কে নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে, কারণ এটি রিসেন্টকার ঘটনা, যেখানে 1.5 বছর ধরে আমরা হিয়ারিং দেখলাম আর পুরোটা আমরা বুঝে গেছি। আর বোঝাতে হবে না যে সরকারি কর্মচারীরা সঠিক, তারা ন্যায্য পাওনা চাইছে, আমরা বুঝে গেলাম। বিচারক একাধিকবার বলেছেন জাজমেন্টও নাকি সরকারি কর্মীর পরেই এসেছে, কিন্তু বলি কি কাজে কি কিছু হয়েছে? মানে এখনো তো ডিএর কিছু হলো না, ডেডলাইন পার হয়ে গেল, তো মমতা ব্যানার্জি কি আদালত অবমাননা করেনি? পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কি আদালত অবমাননা করেনি? এখন কোয়েশ্চেন হচ্ছে যে শুধুমাত্র ডিএ মামলা কেন? আপনাদের মনে আছে বিচারপতি যশবন্ত বর্মার কথা? এখনো তাকে কিন্তু আমরা বিচারপতিই বলছি, জাস্টিসই বলছি, অথচ ওনার বাড়ি থেকে 15 কোটি টাকার টাকার পাহাড় উদ্ধার হয়েছে। সেটাকে নিয়ে নাকি ইমপিচমেন্ট আসার কথা ছিল, বাট তারপরেও কি কিছু হয়েছে? আচ্ছা, আমি আরো একটু মনে করিয়ে দিই সৌমিত্র সেনের মামলা 2011 সাল, যখন দেশ স্বাধীনের পর এই এমন এক প্রথম বিচারপতি ইনি যার বিরুদ্ধে নাকি ইমপিচমেন্ট আসার ছিল, বুঝে গেছিলেন যে আমাকে ঘাড় ধাক্কা দেওয়া হবে এবং বিচারপতি কিন্তু পদত্যাগ করে দিলেন। তাহলে দুর্নীতির ঘটনা ঘটে, সমালোচনা করা যায়। আজ আমি আপনাদেরকে তথ্য তুলে দিচ্ছি যে বিচার ব্যবস্থায় দুর্নীতি নিয়ে 10 বছরে 8,600টি অভিযোগ জমা পড়েছে। যদি আমরা গ্রাফ অনুযায়ী দেখে থাকি তো 2024 সালে সব থেকে বেশি অভিযোগ পড়েছে বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত নিয়ে 1170টি, 2025-এ 1102টি, 2020-তে 518টি। তার মানে 2020 টু 24 যদি আমরা উঠি তাহলে গ্রাফ কিন্তু উঠছে, একটু নামলো আবার উঠলো, মানে দুর্নীতি রয়েছে, দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সেটাকে নিয়ে এনসিইআরটির সমাজ বিজ্ঞান বই সোশ্যাল সায়েন্স, সেখানে ক্লাস 8-এর 8ম শ্রেণীর এই বইটি, এখানে কি আলোচনা করা রয়েছে এটা আপনাদেরকে জানতে হবে। এখানে আলোচনা করা রয়েছে সমাজ বিজ্ঞানের আমাদের সমাজ বিচার ব্যবস্থার ভূমিকা। এই অধ্যায়তে বিচার বিভাগের দুর্নীতি বলে একটি অংশ রয়েছে এবং সেই অংশে আলোচনা করা হয়েছে যে কিভাবে আমাদের মামলাগুলি পেন্ডিং থেকে যায়, কিভাবে বিচারকরা ঢিলেমি করে, পরিকাঠামোর উন্নয়ন হওয়া দরকার, বিচারকদের সংখ্যা কম রয়েছে যার জন্য মামলাগুলি ঝুলছে, এবং সেখানে একটি তথ্য দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত 81,000 মামলা পেন্ডিং রয়েছে। আমাদের দেশে যত হাইকোর্ট রয়েছে সেখানে 62,40,000 মামলা পেন্ডিং রয়েছে। আমাদের দেশে যত ডিস্ট্রিক্ট কোর্ট এবং লোয়ার কোর্ট রয়েছে সেখানে 4,70,00,000 মামলা পেন্ডিং রয়েছে। বছরের পর বছর মামলা পেন্ডিং থাকছে, বিচার ব্যবস্থার একাংশ দুর্নীতিগ্রস্ত হচ্ছে, বিচার প্রক্রিয়ায় ঢিলেমি হচ্ছে। এটিকে নিয়ে একটি আলোচনা সমালোচনা বলতে পারেন করা রয়েছে এবং খুব সহজভাবে লেখা রয়েছে যে বিচার ব্যবস্থা বিভিন্ন স্তরে দুর্নীতিগ্রস্ত হচ্ছে। দরিদ্র এটা থেকে বোঝা যাচ্ছে এটা যে 2017 থেকে 21 যদি বলে থাকি তো 1600টি অভিযোগ জমা পড়েছে। তো আজ দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থা বিভিন্ন স্তরে দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য দরিদ্র এবং বঞ্চিতরা বিচারের নাগাল পাচ্ছে না, দরিদ্র বঞ্চিতরা বিচারের নাগাল পাচ্ছে না। তো আমাদেরকে আরো সুদৃঢ় হতে হবে, দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে, বিচারকদের আরেকটু তাদের পরিকাঠামো এবং বিচার ব্যবস্থাকে নিয়ে আরেকটু দায়বদ্ধ হতে হবে, না হলে এই পরিস্থিতি থাকবে, মামলা পেন্ডিংই থাকবে। যার জন্য এটি করাপশন ইন দ্য জুডিশিয়ারি বলে এটি চ্যাপ্টারে পয়েন্ট আউট করা হয়েছে এবং এখানে বোঝানো হয়েছে, ক্লাস 8-এর বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা যদি এখন থেকে শেখো তাহলে যদি তোমাদের মধ্যে কেউ বিচারক তৈরি হয় তাহলে তারা অ্যাটলিস্ট পড়ে এসেছে যে আমাদের একটা দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, দুর্নীতিগ্রস্ত হলে হবে না। তার মানে এটি একটি আলোচনা সমালোচনা, মানুষের বাচ্চা যাদেরকে গড়া হচ্ছে তাদের মাইন্ডের মধ্যে ভরা যে করাপশন এবং দুর্নীতি কতটা মারাত্মক লেভেলে গেছে যার জন্য মানুষরা উপকৃত হতে পারছে না। তো আমাদেরকে আরো বেশি কনসার্ন হতে হবে। এবার ভালো লাগেনি না আইনজীবীদের, ভালো লাগেনি?
কপিল সিব্বলের ভালো লাগেনি, অভিষেক মানু সিংহের ভালো লাগেনি, সেই কারণে তিনি প্রধান বিচারপতির কাছে গিয়ে বলেন, হুজুর হুজুর, এ তো এনসিইআরটির এত বড় আসপর্দা, এ তো মারাত্মক কাজ করে দিয়েছে, আমাদের দুর্নীতি নিয়ে কথা বলছে, আমরা নাকি দুর্নীতিগ্রস্ত। তো কেন আপনারা বলতে পারেন যে আপনারা দুর্নীতিগ্রস্ত নয়? বেশ কিছু আলোচনা, বেশ কিছু পয়েন্ট তো এরকম অ্যালিগেশনস উঠে রয়েছে। আরে দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয় সে তো বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আমরা জানতে পারবো, ইমপিচমেন্ট আনা। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারে তো এমনও রয়েছে যে বিচারকদের, যার যদি বিচারক দুর্নীতিগ্রস্ত হয় তাদের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যায়, তাদের বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া যায় সব রয়েছে, কিন্তু তারপরেও দুর্নীতিগ্রস্ত এই সমালোচনা আলোচনা রয়েছে। তো সেখানে গিয়ে কপিল সিব্বল এরকম একটা বক্তব্য রেখেছিলেন, যেখানে তার আগের দিনই এনসিইআরটি ঘাবড়ে গিয়ে প্রেস কনফারেন্সে বিবৃতি জারি করে বললেন যে আমরা অনিচ্ছাকৃতভাবে করেছি, এটা আমরা বুঝতে পারিনি, এবং এটার যে এত বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে বা বিচার ব্যবস্থা এরকম ভাববেন সেটাও আমরা বুঝতে পারিনি, আমরা ক্ষমা চাইছি। তো আজকে প্রধান বিচারপতি বললেন যে না, অ্যাকশন তো আমরা নেবই, কারণ আমরা রক্তাক্ত হয়ে গেছে, বিচার ব্যবস্থা রক্তাক্ত, কারণ বিচার ব্যবস্থা দুর্নীতিকে নিয়ে মানুষের সামনে কথা তোলা হয়ে গেছে। আজ যখন এই পুরো বইটিকে নিষিদ্ধ করা হলো তখন ভারতীয় মানুষরা কোয়েশ্চেন করছেন কেন নিষিদ্ধ করছেন? যখন আপনার দুর্নীতি বা এখানে দুর্নীতি হচ্ছে সেই আয়নাটা, সেই কাঁচটা, সেই মিররটা যখন আপনাকে দেখানো হলো বা দেখানোর চেষ্টা করা হলো, তখন লজ্জা লাগা উচিত ছিল। উল্টো আপনারা অ্যাকশন নিচ্ছেন যে সিলেবাসটি কে লিখেছে, এই আলোচনাটি কে করেছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো এতদিন পর্যন্ত যে নেতারা অবমাননা করে যাচ্ছে আদালতে, তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? ইনফ্যাক্ট এটা কি বাহানা নয়? আপনারা বলুন না, আরজিকর দুর্নীতি নিয়ে চার্জ গঠন নাকি আটকে গেল, কেন? কারণ বিচারকরা নাকি এখন এসআইআর এর কাজ করবে। তো কোয়েশ্চেন হচ্ছে এতদিন কি হচ্ছিল, এতদিন কেন চার্জ গঠন হয়নি? তো এই এসআইআর কে সামনে রেখে আরজিকরের মামলার চার্জ গঠনটা ডিলেতে হবে, এটা বাহানা নয়। এটাকে নিয়ে আমি আলোচনা করতে পারি না, আমাকে সংবিধান কি এটাকে নিয়ে আলোচনা করার রাইট দিচ্ছে না? কোয়েশ্চেন তো এখানে। মমতা ব্যানার্জি আমাদের চোখের সামনে মিডিয়া করে দেখলাম যে ইডির ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেল, আজও সেই মামলা ঢিলেমি করতে করতে পড়েই রয়েছে। অথচ আমাদের সামনে কি বিচার ব্যবস্থার উপর আমাদেরকে আস্থা রাখতে হবে, কারণ সেটি নাকি বিচার ব্যবস্থা। আমি বলি কি, সেটাও তো সংবিধান থেকেই তৈরি হয়েছে, সংবিধান মেনেই চলছে বিচার ব্যবস্থা। তো সেই সংবিধান আমাকে রাইট দিচ্ছে সমালোচনা করার। আমি তো বিচারকের সমালোচনা করছি না, আমি সেই ব্যবস্থার সমালোচনা করছি। সেটি দুর্নীতিগ্রস্তর দিকে যাচ্ছে, করাপশন হচ্ছে, আমি সেটাকে নিয়ে সমালোচনা করছি। তো তার জন্য বই নিষেধ করে দিতে হবে? মানে সত্যি তোমরা জানতে পারবে না ভাই, যতই অ্যালিগেশনস উঠুক, যাই হোক না কেন, সত্যি তোমরা জানতে পারবে না। যশবন্ত বর্মাকে নিয়ে যখন অ্যালিগেশনস উঠলো, তো সুপ্রিম কোর্টে বন্ধ খামে নাকি রিপোর্ট দিতে হবে। কেন? ভারতীয় মানুষ জানবে না যে সত্যি কি, আদৌ সেই টাকাটি কোথায় থেকে এসেছে, কি ব্যাপার হয়েছে, ভারতীয় মানুষের জানার রাইট নেই। কিন্তু যখন রাজনৈতিক নেতারা টাকা তুলছেন, তখন সেই টাকার জন্য সেই বন্ডকে কিন্তু মানুষের সামনে ওপেন করতে হবে। তাহলে বিচারকদের জন্য, বিচার ব্যবস্থার জন্য চুপি চুপি, বাকি সবার জন্য ওপেন টু অল, এটা তো দ্বিচারিতা, এটা তো সঠিক নয়। আমার তো ছোট মাথায় এটুকুই ঢুকলো যে ছোট বাচ্চাদেরকে যদি এখন থেকে আমরা শেখাই যে করাপশন কতটা ভয়ঙ্কর, এটি করা উচিত না, তাহলে পরবর্তী কালে যখন তারা বড় বড় পদে বসবে, তারা ভারতকে এগিয়ে নিয়ে যাবে, কারণ শিশুই তো ভবিষ্যৎ। তারা অ্যাটলিস্ট করাপ্টেড হলেও ভাই লিমিটেড তো হবে, কারণ তাদের গোড়াতে তো প্রথম থেকেই শিক্ষা দেওয়া হবে যে দুর্নীতি করা যাবে না। তো এটাকে নিয়ে আলোচনা করা যাবে না? বাচ্চাকে পড়াও যে গাছে হয় আম, আকাশে হয় চাঁদ, ব্যাস এইটুকু। যেটা রিয়েল ফ্যাক্ট, যেটা গ্রাউন্ড রিয়ালিটি, সেখান থেকে বঞ্চিত রাখা, এটা তো সঠিক নয় আমার বলে মনে হয়। সব সত্যই প্রত্যেকের জানা উচিত। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটার্স অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।